সারা পকেটে এই শেষ 10 টাকা দিয়ে বিড়িটা কিনে আজ বাড়ি ঢুকবো। লোকে বড়লোক হচ্ছে, লোকের জালে এত এত মাছ উঠছে, হাটে যাচ্ছে একেবারে পকেট ভরে ভরে পয়সা নিয়ে আসছে। আর এদিকে আমার জালে কি উঠছে? গোটা চারেক পোনা মাছ। তাহলে এভাবে জীবন চলে? কোথায় আনন্দ আয়েসের বয়সে এই হাফ পেটাকে দিন কাটাতে হচ্ছে। রাগে গজগজ করতে করতে মদের কাঁচের বোতলটা নদীর পাড়ে একদিকে টান মারল রমেন। মুখটা এখন তার পুরো তেতো হয়ে গেছে, চোখেও যেন কেমন ঝাপসা লাগছে, চোখগুলো লালে টস টস করছে। কোনো মতে টলতে টলতে উঠে বসে বাড়ির পথে পা বাড়ালো রমেন, ওরফে রমেন মাহাতো। সুন্দরবনের একজন নামহীন জেলে, মাছ ধরে চলে মা ও ছেলের সংসার। রমেনের বাপ অবশ্য ছিল এই এলাকার মস্ত এক জেলে, তবে কোনো এক বর্ষাকালে সাপে কেটে বাবা মারা যায়। রমেন তখন বড় জোর ওই বছর 16-17 বয়স হবে। ছোট থেকেই বাবার সাথে মাছ ধরতে যেত মাঝে মধ্যে, তবে বাপের মৃত্যুর পরে তখন থেকেই মাছের জাল শক্ত করে ধরতে হলো তাকে। তবে বাপ মরে যাওয়ার দুঃখের থেকে আফসোসই বেশি রমেনের। বাপটা মরে যাওয়ার আগে তার জন্য অন্তত কটা টাকা পয়সা রেখে যেতে পারত। ওই বয়স থেকে সারাদিন রাত জলে খেটে খেটে গায়ে কেমন যেন একটা আষ্টে আষ্টে গন্ধ বের হয় রমেনের। শহরের গোলাপ সাবান দিয়ে গা ডললেও যেন সেই গন্ধ মোটেও যেতে চায় না। ভরা যৌবন বয়স এখন রমেনের, সামনের মাসেই 25 পড়ল। ওর কেবল মনে হয় এই বয়সটা ওর যতটা উপভোগ্য ছিল ততটা যেন তার উপভোগ্য হচ্ছে না। এইসব কথা ভাবতে ভাবতে পকেটে 10 টাকাটা হাতের মধ্যে মুঠো করে নিয়ে আসছিল রমেন। ঠিক তখনই একটা চেনা কণ্ঠস্বরে ঘোর কাটল রমেনের। রমেন, রমেন, তোর খবর কি? একা একা সারাক্ষণ কি করিস বলতো? সন্ধ্যাবেলা একটু চায়ের দোকানে আসতে পারিস তো? একসাথে বসে একটু চা খাওয়া যায়, গল্প করা যায়। রমেনের বিরক্তি থাকা সত্ত্বেও সামনের দিকে তাকাতে হলো। বাবলু ডাকছে তাকে। বাবলু আর রমেন এই গ্রামেরই ছেলে। বাবলু আগে মাছের ব্যবসা করত, তবে এখন শহরের কোন এক দোকানে কাজে লেগেছে। সকালে যায়, রাতে আসে, আর মাঝে মাঝে ছুটির দিনে এদিক ওদিক ঘুরে বেড়ায়। রমেনের মাঝে মাঝে হিংসে হয় তাকে দেখে। ইচ্ছে না থাকলেও মেরে মুখ নিয়ে রমেন জবাব দেয়, এই তো ভাই চলছে। সন্ধেবেলা মাঝে মাঝে নদীর ধারে বসে থাকি, নয়তো রক্ষীর জ্যাঠার কাছে যাই। ওই সারাদিনের হিসেব নিকেশ এইসবই আর কি। তবে ব্যবসাপত্র কেমন চলছে? জালে মাছ উঠছে কেমন? না ভাই, এই ব্যবসায় একেবারেই ভাটা পড়ে গেছে। মন মেজাজ আর ভালো নেই, হাতে কিছু টাকা পয়সা থাকে না। সব জেলে যদি এক নদীতে মাছ ধরে তাহলে আর কি করে মাছ থাকবে, তাই না? একটু অন্যদিকে চোখ কান খোলা রাখো ভাই। সবার চোখ যদি থাকে ওই ছোট একফালি পুকুরের দিকে, তাহলে আর মাছ না, জল বিক্রি করতে হবে। কথাটা যেন রমেনের কানে এসে লাগলো। বাবলু একটা বিশ্রী হাসি হেসে যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথেই আবার চলে যেতে লাগলো। কিন্তু রমেনের যেন মাথার মধ্যে কি একটা খেলে গেল। নিজের মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, কথাটা তো খুব একটা খারাপ বলেনি বাবলু। এই কয়েকটা নদী পুকুরেই তো গোটা সুন্দরবনের প্রত্যেকটা লোক মাছ ধরে খাচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে নদী আর কোথায়। তখনই হঠাৎ রমেনের মাথায় এলো অভিশপ্ত নদীর কথাটা, ডাঙ্গি বাগার চর। সে জায়গার নাম শুনলে তো লোকে দিনে দুপুরে ভয়ে মরে। ভুল করে দিনের বেলাতেও মানুষ ওই দিকটা যায় না। বহু লোক আলিয়ার ডাকে পথ হারিয়ে প্রাণ খুইয়েছে। কিসব নাকি শব্দ ভেসে আসে, বিশেষ করে একটা মেয়ের কান্নার শব্দ। তবে মাছের যে ওদিকে অন্ত নেই সেটা রমেন ভালো করেই জানে। কিন্তু ডাঙ্গি বাগার চরের একটা প্রচলিত ভয় এই গোটা গ্রামটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। কি করবে ভেবে না পেয়ে মাথাটা দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে রমেন। মনে মনে নিজেই নিজেকে বলতে থাকে, তার যে জীবনে অনেক বড় লোক হওয়ার শখ, পাকা বাড়ি হবে, গাড়ি হবে,
সোনার গয়না গলায় ঝুলিয়ে বসবে। শহরের এদোগুলির নোংরা লালকুঠি নীলকুঠির গুন্ডি ছাড়িয়ে ঘরে বউ আসবে। জীবনে কোনো কিছু সকাল্লাদের অভাব থাকবে না। কিন্তু এই সামান্য কটা মাছ বিক্রি করে তো সেই স্বপ্ন দেখা যায় না। তাহলে ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখার মতো হবে সবটা। গায়ের মধ্যে কেমন যেন শিরশির করে উঠল রমেনের। কিসে যেন একটা অমুক টান জানিয়ে গেল রমেনকে যেতেই হবে আজ ওই নিষিদ্ধ স্থানে। মনে মনে স্থির করে নিল যে আজ রাতেই যাবে ডাঙ্গি বাগার চরে। ছোট ডিঙিটা তো বাড়িতে রাখাই আছে, আর রইল বাকি বড় জালটা, সেটা তো রক্ষিত জ্যাঠার বাড়িতেই আছে। বাড়ির দিকে না গিয়ে সোজা রক্ষিত জ্যাঠার বাড়ির দিকে হাঁটা লাগালো রমেন। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনি শুনবেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে ডাঙ্গি বাগার মেছো পেতনি, একটি গ্রাম বাংলার ভূতের গল্প। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভালো গল্পগুলো আসলে আপনারাই তা শুনতে পারেন। আর আপনারাই তো পারেন একটা চ্যানেলকে অনেক ভালোবাসা দিতে এবং অনেক বড় একটা পরিবারের সদস্য করে তুলতে। বেশি সময় নষ্ট করব না, শুরু হচ্ছে আজকের গল্প। লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে ডাঙ্গি বাগার মেছো পেতনি। সময়টা বর্ষাকাল। রাস্তায় প্যাচপ্যাচে কাদা এদিক সেদিক হয়ে রয়েছে। রাতের অন্ধকারে ঝিঝি পোকাদের শব্দ ছাড়া আর তেমন কিছুই কানে আসে না রমেনের। কিভাবে যেন মনের মধ্যে একটা আশার আলো জন্ম নিয়েছে তার। ডাঙ্গি বাগির চরটা তার গ্রাম থেকে বিশেষ দূরে নয়। এই বর্ষাকালে সেখানে ইলিশের অভাব হবে না। বিগত কয়েক বছরের মধ্যে জেলেরা যে ওই দিকটাকে সবসময় এড়িয়েই চলেছে সে কথা বিলক্ষণ। অতএব সেখানে বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা প্রচুর। 10 টাকার বিড়িটা আর কিনল না রমেন। সেটাকে পকেটে সোজা চালান করে ঘাটটা উঁচু করে এগিয়ে যেতে থাকে রক্ষিত জ্যাঠার বাড়ির দিকে। রক্ষিত জ্যাঠাকে এই গ্রামের সব জেলেরা মান্যিগণ্যি করে চলে। রক্ষিত জ্যাঠার বয়স যে কত হবে তা কেউ জানে না। রমেনের মনে আছে জন্ম স্তব অমনি দেখে আসছে রক্ষিত জ্যাঠাকে। গলায় কিসের যেন হাড়ের একটা মালা, হাতের বাহুতে কোমরে অজস্র শিকড় বাকড় আর মাদুলি। আজ অবধি কখনো লুঙ্গি ছাড়া জামা পরেনি লোকটা। শীতকালে বড়জোর একটা উলের চাদর, সেটাই দেখে এসেছে জন্ম থেকে। পাড়ার প্রত্যেকটা ছেলে রক্ষিত জ্যাঠার কাছ থেকে শিখে নেয় নানান নিয়ম। অনেকে বলে রক্ষিত চাচা নাকি অনেক কিছু মন্ত্র জানে, যেমন বাঘ তাড়ানোর মন্ত্র, মৌমাছি তাড়ানোর মন্ত্র, আরও নাকি মাছ ডাকার মন্ত্রও তিনি জানেন। কোথায় জাল ফেলে মাছ উঠবে সেটাও নাকি তিনি বলে দিতে পারেন। তবে রমেন বিশ্বাস করে না এসব কথায়, কখনো জিজ্ঞেসও করেনি। মনের ভিতর অদম্য ইচ্ছে বড়লোক হবার, কিন্তু কখনো সেই ইচ্ছে মুখ ফুটে প্রকাশও করেনি, কেবল নিজের মধ্যেই রেখেছে সেটা। তবে লোকমুখে রমেন শুনেছে সবাইকে বিদ্যে শেখায় না রক্ষিত জ্যাঠা। এইসব কথা ভাবতে ভাবতে কখন যেন রক্ষিত জ্যাঠার বাড়ির চৌকাঠ পেরিয়ে রমেন বাড়ির ভিতরে ঢুকে গেছে খেয়ালই নেই। বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে ততক্ষণে। তারই ছিটে ফোঁটা মাথায় পড়ে গা ভিজে গেছে রমেনের। সুন্দরবনের মাটিতে বৃষ্টির জল পড়ে পাকের পরিমাণ যেন আরও বেড়েছে। এদিকে নদীর খরস্রোতা জলপ্রবাহ, অন্যদিকে বাড়তে থাকা সাপের ভয়, সব মিলিয়ে মিশিয়ে যেন মাছের জন্য একটা রমরমে পরিবেশ, তেমনি জীবনেরও ভয়। তবুও এখানকার স্থানীয় মানুষদের এই ঝুঁকি নিয়েই নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা চলছে। রক্ষিত জ্যাঠা কলকেটাতে লম্বা লম্বা টান দিয়ে ধোয়া ছেড়ে রমেনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো রে খোকা? হ্যাঁ, এই এত রাতে আজ এই বুড়োর কথা মনে পড়লো বুঝি?
না না জ্যাঠা, ওই বড় জালটা নিতে এলাম। কোথায় আছে? কথাটা শুনে রক্ষী জ্যাঠার মুখটা সামান্য গম্ভীর হয়ে গেল। রমেন এইবার রক্ষী জ্যাঠার মুখের দিকে একটু ভালো করে তাকালো। চোখগুলো এতটাই ছোট যে মুখের মধ্যে তার অস্তিত্ব টের পাওয়া খুব চাপের। মুখে অসংখ্য বলি রেখা, গায়ের রং মিশমিশে কালো, উচ্চতা বিশেষ নয়, গা ভর্তি লোম, অদ্ভুত একটা কুৎসিত চেহারা। তবে মুখে সবসময় একটা কৌতূহলীর হাসি। মদ খাওয়ার চোখে কেমন যেন একটা মনে হলো রমেনের। জেঠু এতক্ষণে বসেছিল কিসের উপর যেন একটা হেলান দিয়ে। এবার রমেনের কথা শুনে উঠে এসে রমেনের চোখের সামনে দাঁড়ালো। চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, এত রাতে জাল নিয়ে কোথায় যাবি বাবা? হ্যাঁ, পেরানে কি ভয় ডর সব চলে গেল? দল বেঁধে রাতের বেলা গেলে তো তখন আলাদা ব্যাপার। আমার কিছু টাকার দরকার জ্যাঠা। আজ রাতে মাছ ধরতে গেলে কাল সকালে হাটে বেচে কিছু টাকা হবে। বাপ, তুই কোন জায়গায় মাছ ধরতে যাবি শুনি? রমেনের এবার একটু ভয় লাগলো। ডাংরি বাগার চর শুনলে কখনোই তাকে যেতে দেবে না রক্ষিত চাচা। ওই ওই সামনের পুকুর ডোবাতেই যাব। রাতের বেলা শুনেছি ইলিশের ঝাঁক এদিক পানে আসে। আর তুমি এসব ছাড়ো জ্যাঠা, বড় জালটা তো ওখানে আছে দেখতে পাচ্ছি। এই আমি নিয়ে গেলাম, হ্যাঁ, রাত করবো না বেশি। মা আবার আমার জন্য না খেয়ে বসে থাকে। যাই একটু খেয়ে দিয়ে জিরি নিয়ে আবার বেরোবো। রক্ষিত চাচা আর কোনো কথা বলল না, কেবল একটু আর চোখে দেখে নিল রমেনকে। রমেন চোখের তলা থেকে জালটাকে টেনে বের করে আনতে আনতেই রক্ষিত চাচার সেই ভারিক্কি গলাটা আবার কানে এসে লাগলো রমেনের। দেখ বাপ, ওই জলে জলে সারাটা জীবন কাটিয়ে দিলাম। তোরা ওই আজকালকার ছেলে ছোকরা, গরম রক্ত তোদের, আমাদের কথা কেনই বা শুনবা? হ্যাঁ, তবুও বলি বাপ, ওই ডাংরি বাগার জলের দিকে যেন খবরদার যাসনি। লোভ করতে যাসনি রে। গোটা গ্রামের লোক এমনি এমনি ভয় পায় না। কতজন যে উধাও হয়ে গেছে ও চত্বর থেকে, তার কোনো হিসেব নেই রে। লোকে বলে ও ধারে আলিয়ার বাস। ওরাই জেলেদের ভুলিয়ে পাঁকে নিয়ে গিয়ে মেরে ফেলে। তাছাড়া ও জঙ্গলে মায়া আছে রে, মায়া। চোখের সামনে ধাঁধার মতো ধরিয়ে দেবে। হ্যাঁ, একলা সেখানে যাওয়া মানে সাক্ষাৎ সমনকে ডেকে আনা রে। আর তাছাড়া ওদিকে সাপ, সাথে বন্য হিংস্র জন্তু জানোয়ারের দল। রাতের বেলায় দল বেঁধে জঙ্গলে ওই সব জল খেতে আসে রে। হ্যাঁ, এসব ভূত প্রেতে বিশ্বাস না করিস, সুন্দরবনের বাঘকে তো ভয় পাস নিশ্চয়ই। হ্যাঁ, একা একা যাওয়াটা একদম উচিত হবে না রে। রমেনের মাথাটা এবার গরম হয়ে গেল। তবু যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে রমেন বলল, না না জেঠু, কি বলছো তুমি? ওই দিকে আমি যাব না। আমি ওই সামনেই আশেপাশের খালবিল থেকে মাছ ধরে নিয়ে আসবো। আসলে টাকাটা খুব দরকার। মা অনেকদিন ধরেই ঘুরতে যাবো করছে। ছেলে হিসেবে মাকে কখনো ঘুরতে পাঠাতে পারলাম না। বলছি আসি রক্ষী জ্যাঠা, মা বাড়িতে আমার জন্য বসে আছে। জালটাকে বগল দাবা করে নিয়ে কোনো রকমে ছুটতে ছুটতে বাড়ির দিকে আসে রমেন। মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলতে থাকে, কে জানে এই বুড়ো লোকটা কিভাবে সব কিছু বুঝে যায়। যাই হোক, এখন মায়ের চোখে ফাঁকি দিলেই হবে। সকাল ভোরের হাটে মাছ বেচে বাড়ি এসে মাকে কিছু না হয় একটা বানিয়ে বলে দেব। এইসব ভাবতে ভাবতে রমেন ঘরে চলে আসে। বাড়িতে প্রবেশ করতে করতে চিৎকার করে বলে, মা, ও মা, মা গো, এই দুটো ভাত বড় দেখিনি, চাটি খাই। রাতে আমান আর গন্ডেরা মিলে মাছ ধরতে যাবো আজ। বাইরের বেড়াটা লাগিয়ে দিয়ে ঘুমাবে। রমণীর মায়ের বয়স যতটা না হয়েছে তার থেকেও বেশি বয়স্ক লাগে তার দারিদ্রতা আর মানসিক চাপের ভারে। ভদ্রমহিলা বোধহয় ঘুমাচ্ছিলেন। রমণীর ডাকে চোখ মেলে তাকালেন। গায়ের কাপড়টাকে ঢেকে নিয়ে বাইরে তক্তাপোষ থেকে উঠে বসলেন।
লণ্ঠনের আগুনটাকে সামান্য উস্কে দিতে দিতে বললেন, হেলি হেলি রে বাবা, হাত মুখ ধুয়ে আয়। সেই অবেলা দুটো ভাত আর মাছের তরকারি করে রেখেছি, মায়ে বয়ে খাবো বলে। বিকেল পেরিয়ে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল, এখনো তোর আসার সময় হলো বাবা? আহা মা, বললাম না রক্ষী জ্যাঠার বাড়িতে গিয়েছিলাম বড় জালটা আনতে। বললাম না যে রাতে বেরোবো। খোকা রে, তোর মায়ের কথাটা একটু শোন। এই রাত বিরেতে অন্ধকারে যাওয়ার কোনো দরকার নেই। তুই না হয় কাল ভোরেই বেরোস। কেন মা, আমি কি তোমার সেই ছোট্ট ছেলে? যথেষ্ট বড় হয়েছি, আর পয়সা করি তখন দরকার নাকি? এই সামান্য টাকা আয় করে কি এমন হয় আমাদের? বাপ তো এমন কিছু রেগে যেতে পারিনি যে নবাবের মতো বসে বসে পায়ের উপর পা তুলে খাবো। গতরে খেটেই কাজ করতে হবে, আর আমি আজ রাতে মাছ ধরতে বেরোবো, ব্যাস। রমেনের মা আঁচলের খোঁটায় চোখ মুছতে মুছতে বললেন, রমেন রে, তুই একেবারে তোর বাপের মতো হয়েছিস রমেন। ওই মানুষটাও শুধু টাকা টাকা করে লোভ করে গেল, কথা না শুনে বেরিয়েছিল একা একা। পরদিন খবর এলো সুন্দরবনের বিষাক্ত সাপে কেটেছে। পুরো শরীরটা একেবারে নীল হয়ে গেছিল। আমার তো শিবরাত্রে সলতে তুই বেঁচে আছিস খোকা। পয়সার দরকার নেই রে, যেভাবে চলছে তাতে আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাচ্ছে। এই জন্য বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না, জানো তো। সেই সকালবেলা 4টি পান্তা ভাত খেয়ে বেরিয়েছি, বাড়ি এসে থেকে শুরু হলো তোমার ঘ্যান ঘ্যান। কথাটা বলেই গামছাটা তক্তাপোষের উপর জোরে ছুঁড়ে দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল রমেন। খিদেতে পেট চুই চুই করছে তার। মায়ের খাওয়ার অপেক্ষা না করে ভাতগুলো গলায় ঢেলে নিল সে। খাওয়ার পর সোজা ঘরে গিয়ে একটা বিড়ি ধরিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। তবে শুয়ে পড়ল না, পাছে যদি ঘুমিয়ে পড়ে। আজ কি যেন একটা টানছে ওকে অনবরত। অদ্ভুত কিছু একটা আকর্ষণ করছে ওই ডাঙ্গি বাগার চর থেকে। সে অদম্য টান উপেক্ষা করা দুষ্কর। ঠেস দিয়ে বিছানাতে বসেই চোখ বুজে ভাবতে লাগলো রমেন। বোধহয় একটু স্বপ্ন দেখে নিল তার অঢিল পয়সার বৃষ্টির। কিন্তু ততক্ষণে যে বাইরে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে সে খেয়াল আর নেই রমেনের। জানলা দিয়ে বৃষ্টির ছাড় ঘরে এসে ঢুকতেই কাছে পিঠে কোথাও একটা ভীষণ জোরে বাজ পড়ল। প্রথমটায় আচমকা শব্দে চমকে গেল। নিজেকে সামলে নিয়ে রমেন আলমারি থেকে বের করে নিল নিজের পুরনো জামাটা। কারণ তার পরনের জামাটা নোংরা হয়ে গেলে সামনের সপ্তাহে আর যেতে পারবে না শহরের ওই এদোগুলির মধ্যে লাল নীলের আলোর ভিড়ে। সেখানে উগ্র আতরের গন্ধে, পান মশলা আর মধুর মতো মন মাতানোর গন্ধে মাতোয়ারা হয়ে থাকে চারিদিক। সে কি অত সহজে ভুলতে পারা যায়? পরনের জামাটা খুলে রেখে দিল একপাশে। তারপর জাল আর একখানা লণ্ঠন আর ডিঙিটাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল রাস্তার ধারে। বাইরে যাওয়ার সময় একবার মায়ের দিকে তাকিয়ে দেখল রমেন। না, নিশ্চিন্তে চোখ বুজে ঘুমাচ্ছে সারাদিন পরিশ্রমের ভারে ক্লান্ত তার মা। বাইরে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। মাথাটা কোনো রকমে ঢাকার জন্য একটা ত্রিপল নিয়ে রওনা দিল রমেন। ডিঙিটা বয়ে চলেছে সামনের দিকে। ঘোলা কালো জল। টিমটিমে লণ্ঠনের আলোয় তেমন কিছুই দেখা যাচ্ছে না। হলদেটে আলোতে চারপাশটা যেন আরো বেশি জমাট অন্ধকারে ডুবে আছে। ডিঙি নৌকাটা ধীরে ধীরে জল কাটার শব্দ তুলে এগিয়ে চলছে সামনের দিকে। কতগুলো রাতচরা পাখিদের যেন সমারোহ লেগেছে চারপাশে। একটা প্রবল ঠান্ডা বাতাস জলের ভিতর থেকে উঠে এসে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে রমেনের সারা শরীরে। রমেনের চোখ এবার যেন ডাংরি বাগার চরের জঙ্গলের দিকে। এর পাশ দিয়ে রয়েছে ঘন গভীর জঙ্গল, আর তার মধ্য দিয়ে সরু নদী।
নদীর মধ্যে এখানে সেখানে মাছেদের লাফানোর ছপাত ছপাত শব্দ বহুবার কানে আসছে তার। আকাশ ঘোর কালো অন্ধকারে এক ফোঁটাও চাঁদের আলো নেই। চারপাশে ঘন জঙ্গল যেন মৃত্যুর হাতছানি দিয়ে ডাকছে তাকে বারবার। রমনের মন না চাইলেও বারবার যেন ভিতর থেকে কিছু একটা বলছে, বড় বিপদ আসছে সামনে। আচমকায় গান ফাটানো একটা চিৎকার করে কোন এক বন্য রাতচরা পাখি মাথার উপর দিয়ে উড়ে গেল রমেনের। আরেকটু হলেই হাত কেঁপে ডিঙি থেকে উল্টে পড়ে যেত জলের মধ্যে। অল্পের জন্য সামলে নিল নিজেকে। এতক্ষণ মনে যতটা সাহস ছিল, ধীরে ধীরে নদীর আরো গভীরে প্রবেশ করার সাথে সাথেই সেই সাহসে যেন ভাটা পড়ল। চারপাশে ঘন জঙ্গলগুলো যেন একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। লম্বা শুকনো ডালগুলো একটা মরা কঙ্কালের হাতের মতো। কতগুলো গাছ একেবারে নদীর কিনারায় ঝুঁকে পড়েছে। যতটা সম্ভব চোখ ওদিক থেকে সরিয়ে নিয়েই পথ চলছিল রমেন। মাঝে মাঝে প্রবল ঠান্ডা বাতাসে শরীরটা কাঁপুনি দিয়ে যাচ্ছে তার। সাথে লণ্ঠনের আলোটা একেবারে কমে যাচ্ছে, তাতে যেন অন্ধকার এসে গলা টিপে ধরছে। আবার একটা বড় মাছের লাফানোর শব্দ ভেসে এলো একদম ডিঙির খুব কাছ থেকে। হলদে আলোতে সেই মাছের সারা গা রূপোর মতো চকচক করে উঠল যেন। এবারে মনটা বেশ লোভী হয়ে উঠেছে রমেনের। এতক্ষণ ভয়ে তার গা শিরশির করছিল। সবকিছুকে উপেক্ষা করে এবার আরো গভীর হয়ে উঠেছে এই মাছ ধরার লোভ। ছোট্ট ডিঙিটা জঙ্গলের একটা ধারে দাঁড় করিয়ে রমেন একটা শক্ত গুড়িতে কষে বাঁধে ডিঙিটাকে। এতক্ষণ অবধি সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এবার আবার শুরু হলো সেই টিপটিপ বৃষ্টিটা। বিড়িটা বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। নতুন বিড়িটা ধরানোর জন্য ডিঙির ওপরেই উবু হয়ে বসে। ভিজে দেশলাইয়ের উপর কয়েকবার কাঠি ঘষতেও যেন আগুন ধরল না। তখন মুখ থেকে একটা বাজে শব্দ বের করে জালটাকে জলের মধ্যে ফেলল। শালা এই দেশলাইটাও আমার মজা নিচ্ছে। হাতি পাকে পড়লে শালা মশাতেও লাথি মারে। সবাই এতদিনে ভুলে গেছে এই রমেন মাহাতোর ক্ষমতা। এবার থেকে রমেন মাহাতো তার নিজের আসল রূপ দেখাবে। এই গোটা বাদা বনে একটা জেলে সাহস আছে শুনি এরকম মরার সামনে এগিয়ে আসার? আজ একেবারে ডিঙি ভরে মাছ নিয়ে যাব। বৃষ্টিটা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে ক্রমাগত। জালটা জলে ফেলে কতক্ষণ বসেছিল রমেন ঠিক নেই। হঠাৎ গাছের ফাঁকের থেকে দ্রুত কিছু একটা সরে যেতে বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করে উঠল ভয়ে। জিনিসটার চোখ দুটো ভয়ানক রকমের লাল আর জল জলে। চেহারাটাও নেহাত ছোট নয়। বেশ অনেকক্ষণ ধরেই যে রমেনের দিকে তার নজর ছিল সেটা সে বুঝতে পেরেছে। আবার যেন সেদিকেই চোখ পড়ল, কিন্তু এবারের দৃশ্য দেখে আর স্থির হয়ে থাকতে পারল না রমেন। একটা ঠান্ডা হিমশীতল স্রোত মেরুদণ্ড বরাবর নেমে গেল নিচে। সারা শরীর যেন আবার কাঁপুনি দিয়ে উঠল ভয়ে। এতক্ষণে একটা লাল চোখ ছিল, এবার একটা নয় বরং অসংখ্য লাল জ্বলন্ত চোখ জড়ো হয়ে সেই জঙ্গলের মধ্যে এবং প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ একমাত্র রমেনের দিকে। রমেন বুঝতে পারেনি এটা আদৌ কোনো প্রাণী নাকি অন্য কিছু। কাঠ হয়ে ডিঙির মধ্যে জড়োসড় হয়ে বসে রইল রমেন। হঠাৎ একটা গাছের ডালের উপর ঝপ করে পড়ে যাওয়ার শব্দে একদল পাখি উড়ে গেল জঙ্গলের ভেতর থেকে। তার সাথে সাথে লাল চোখগুলো উধাও হয়ে গেল। এতটা সময় পরে এবার যেন ধরে প্রাণ এলো তার। সময় বেশ হয়ে গেছে দেখে এবার জালটা জল থেকে টানতে লাগলো সে। জালটা টানতে টানতে রমেনের মুখে একটা হাসি খেলে গেল। বাবা, জালটা বেশ ভারী হয়েছে বলে মনে হচ্ছে তো। বাবা, তোলাচ্ছে না, বোধহয় শয়ে শয়ে ইলিশ উঠেছে। জাল তুলেই ডিঙির উপর ফেলতে রমেন অবাক হয়ে গেল আনন্দে। উৎসাহিত হয়ে চিৎকার করে বলে ফেলে সে, আরে এই যে পুরো সোনার খুনি! গোটা মাছ ধরেও এত মাছ কখনো ওঠে না, আজ একেবারে এত। তাড়াতাড়ি মাছগুলোকে হাঁড়ির মধ্যে ফেলতে ফেলতে
একটা অদ্ভুত জিনিস জালে আটকে থাকতে দেখে সে। একটা লাল সিঁদুরের কৌটোর মধ্যে মোড়ানো কিছু একটা। জিনিসটাকে হাতে তুলে নিয়ে ভালো করে দেখতে লাগে সে। জিনিসটা বড্ড অদ্ভুত রকমের। মেয়েদের সিঁদুরের কৌটো তার সামনে পেছনে দুটো গোল আয়নার মতো আটকানো। আয়নাগুলোকে একটা কালো রঙের সুতো দিয়ে বাঁধা। জালটাকে আবার নদীতে কিছু সময়ের জন্য ফেলে ডিঙিতে বসে লণ্ঠনের আলো উস্কিয়ে দিয়ে জিনিসটাকে ভালো করে দেখতে লাগে সে। সিঁদুরের কৌটোটা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে একটা অদ্ভুত বিশ্রী পচা গন্ধ। গা গুলিয়ে ওঠে রমেনের। কিন্তু সেখান থেকে উদ্ধার হয় একটা সোনার হার। বিলাসবাবুর গলায় ঠিক এমনই সোনার হার দেখেছিল সে। কতবার মনে মনে শখ হয়েছে যে যখন বড় লোক হবে তখন এরকমই একটা হার বানাবে। রমণের মুখের হাসিটা প্রায় কান ছুঁই ছুঁই হয়ে গেছে এবার। আজ দিনটা বোধহয় আমার জন্যই তৈরি হয়েছে। এখানে এসে তো পুরো স্বর্গ পেয়ে গেলাম হাতে। এ তো পুরো একদম মেঘনা চাইতে বৃষ্টি। হ্যাঁ, পরপর আরো 2 বার জাল তুলতে প্রত্যেকবারই যেন বেশি বেশি করে মাছ উঠতে লাগলো তার জালে। বৃষ্টির গতিবেগ কখনো বাড়তে থাকে, কখনো বন্ধ হয়। রাতচরা পাখি পশুদের অনর্গল চিৎকারের ডাক উপেক্ষা করে রমেন মন দিয়ে শুধু মাছ ধরে যাচ্ছে। যাক, আর জায়গা নেই এত মাছ নেওয়ার। এবারে সোজা যেতে হবে শহরের হাটে। মাছ যদি সব বিক্রি করতে পারি তাহলে অন্তত গোটা 3 মাসের কামাই একদিনেই হবে। খুঁটি থেকে দড়িটা খুলে নৌকায় উঠতে যাবে, ঠিক এমন সময় একটা অচেনা নারী কণ্ঠের ডাক পিছন থেকে ভেসে এলো রমেনের কানে। শুনছ? আমার খুব বিপদ, আমায় একটু সাহায্য করবে? ডাকটা শুনেই মন্ত্রমুগ্ধের মতো পেছনে ঘুরে তাকালো রমেন। যা কখনোই সে কল্পনা করতে পারেনি সেটাই সে সাক্ষাৎ চোখের সামনে দেখতে পেল। একটা অল্প বয়স্কা তরুণী রমেনের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই ডাংরি বাগার চরের উপর এটা অসম্ভব। তরুণীর গায়ে একটা হালকা নীলচে শাড়ি, কোকড়া চুল কোমর ছাপিয়ে নেমেছে নিচে। তার চোখগুলো কি অপূর্ব সুন্দর, পদ্মের পাপড়ির মতো ঠোঁটগুলো কোমল। লণ্ঠনের হলদে আলোয় সেই রূপ সোনার মতো পিছলে যাচ্ছে তার গা। কতক্ষণ যে অবাক হয়ে ঘোর লাগা দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো রমেন সেদিকে চেয়েছিল সে তা নিজেও জানে না। ঘোর ভাঙল সেই তরুণীর কথাগুলোতে। শুনছ? আমার সত্যি খুব বিপদ। এই ডাংরি বাগাতে আমাকে বন্দি করে রেখেছে একজন খুব বাজে নোংরা লোক। আমি খুব কষ্ট করে পালিয়ে এসেছি। আমাকে দয়া করে নিয়ে চলো, আমার বাড়িতেই নিয়ে চলো। বিশ্বাস করো, আমার কিচ্ছু চাই না, আমার একটু শুধু থাকতে দিও। আমি সব কাজ করে দেবো, তোমার বাড়ি সমস্ত কাজ আমি করে দেবো, একটু আশ্রয় দিও। মানে আমি, কিন্তু তুমি কে? এই নিষিদ্ধ ভয়ানক জঙ্গলে যেখানে দিনেও কেউ আসে না, তুমি? আমি আমি ললিতা। সে অনেক কাহিনী, আমি সব পরে বলবো। এখন আমি একটু সাহায্য করো না গো, তোমার পায়ে পড়ে পাচ্ছি। আমার তোমার পায়ে নিয়ে চলো। এখন নোংরা লোকটা আসবে, আমাকে নিয়ে চলো না, নিয়ে চলো না। রমেনের সমস্ত শরীর যেন কেমন অবশ হয়ে গেছে। পা দুটো যেন সরতেই চাইছে না। কেমন যেন একটা ঘোরের মধ্যে থেকেই রমেন বলে উঠল, আমাদের বাড়িতে কেবল আমার মা আছে, আর কেউ নেই। এসো, ডিঙিতে চড়ে বসো। তবে এখন আমি বাড়ি যাব না, হাটে গিয়ে মাছ বিক্রি করে তারপর বাড়ি যাব। ততক্ষণ আমার সাথে তুমি বসে থাকতে পারবে তো ওই ছোট্ট ডিঙিতে? ললিতার মুখে যেন এবার হাসি ফুটে উঠল আনন্দে। রমেনের মনে হলো এক গোছা যেন মুক্ত কেউ তার সামনে তুলে ধরল। জীবনে এত মেয়ে মানুষ সে দেখেছে, তবে এর মতো এত সুন্দর, এত মোহচ্ছন্ন, এত মায়াবী কাউকে এত কাছ থেকে দেখেনি। বৃষ্টির জলে ভিজে পুরো কাপড়টায় শরীরের সঙ্গে এঁটে বসেছে। তাতেই যেন নেশাটা আরো প্রকট হচ্ছে রমেনের। রমেনের সম্মতি পেয়েই
ললিতা একগাল হাসি নিয়ে উঠে বসল ডিঙিতে। মাছগুলোকে নিজের হাতে সরিয়ে একটু কোনায় চুপটি করে বসল। রমেন দাঁড় বইতে লাগলো এক নাগারে। ততক্ষণে বৃষ্টি আবার বেড়েছে, মুষলধারে ঝরে পড়ছে চারপাশে। স্বভাববশতই লণ্ঠনটা বন্ধ হয়ে গেছে। কিছু উপায় না পেয়ে চোখ শোয়া অন্ধকারে কোনো রকমের দাঁড় বইতে লাগলো রমেন। একবার হাত দিয়ে দেখে নেয় নিজের গলার সেই সোনার চেনটা রয়েছে নাকি। যথাস্থানে জিনিসটাকে দেখে একবার ললিতাকে অন্ধকারের মধ্যে পরখ করার চেষ্টা করে রমেন। সেই বিশ্রী পচা গন্ধটা ঘুরে ফিরে এসে ঠেকছে তার নাকে। কিন্তু সে সবকিছু ছাড়িয়ে আজ রমেনের মনে হচ্ছে এই দিনটা বোধহয় তার জন্যই লেখা ছিল। কিছু কিছু দিন এমন হয় একটা মানুষের জীবন সম্পূর্ণ বদলে যায়। আজ না চাইতেও তার এমন কিছু কিছু জিনিস সে পেয়েছে যা সে কল্পনাতেও কখনো ভাবতে পারেনি। এক বুক খুশি নিয়ে দাঁড় বইতে থাকে সে। ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। চারপাশে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। আর একটু সামান্য গেলেই চড়া। সারা রাতে না ঘুমানো ক্লান্তি আর পরিশ্রমের ছাপ রমেনের শরীরে স্পষ্ট। বার কয়েক বড় বড় হাই তুললেও এখনো ছুটি নেই। বাবা, তুমি তো অনেক বড় মাছই দেখছি। এতগুলো মাছ অন্ধকারের মধ্যে একা একা ধরছো? এত ভারী হাড়ি তোমায় নিয়ে যেতে হবে না হাটে। আমাকে একটা দাও না, আমি ধরছি, দুজনে মিলে যাব। রমেনের মনে হতে থাকে সে যেন একটা স্বপ্নের দুনিয়া বাস করছে। তার পিঠের উপর একটা ভারী কিছু যেন ঘিরে রয়েছে তাকে। একটা গন্ধ আর একটা ছায়া আর একটা অদ্ভুত আবেদন নিয়ে এসে জাহির করতে থাকে নিজেদের অস্তিত্বকে। আজ কিন্তু অনেক লাভ হলো আমাদের মাছ বিক্রি করে। আমি বিগত 3-4 মাসেও এত টাকা পাইনি যা আজ একদিনে পেলাম। বাহ, এ তো খুব ভালো খবর। তোমাকে দেখে তো মনে হচ্ছে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। বাড়িতে চলো, আজ আমি তোমায় আর তোমার মাকে নিজের হাতে রেঁধে খাওয়াবো, কেমন? বলছি সবই তো বোঝো, লোকে উল্টো পাল্টা বলবে, গ্রামের মধ্যে অনেক কথা উঠবে। তাই বলে দিচ্ছি, যদি কেউ জিজ্ঞাসা করে বলবে তুমি আমাদের এক আত্মীয় হও, ঠিক আছে? কথাটা শুনে সামান্য হাসল ললিতা। তারপর আবার সে মিষ্টি কণ্ঠস্বরে খিলখিল করে হেসে উত্তর দিল, সেসব আমি বুঝেছি। তুমি আমাকে যেমন সাহায্য করেছো, আমিও চাই তোমার কোনো সমস্যা না হোক, আর সেটা যেন আমার জন্য তো নাই হয়। কিন্তু রমেনের মায়ের ব্যাপারটা বিশেষ ভালো লাগেনি। রমেন সামান্য রং জড়িয়ে তার মাকে বলেছে তাকে পাওয়ার গল্পটা। মা, হাটে গিয়েছিলাম, তখনই আমার সাথে ললিতা দেখা হয়েছিল। বেচারি শুকনো পেটে খাবারের সাহায্য চাইছিল। আমার কাছে এসে জানালো বাড়িতে কোনো কাজের মেয়ে লাগবে নাকি। আমি দেখলাম তুমি সারাক্ষণ বাড়িতে একা একা থাকো, এত কাজ করো, তাই আমি ওকে সাথে করে বাড়িতে নিয়ে আসলাম। রমেনের মা তখন কিছু বলতে পারেনি ললিতার সামনে, কারণ রমেনের আজ ইনকামটা বেশ ভালোই হয়েছে। ছেলে তাকে দিয়েছে তীর্থে যাওয়ার জন্য কিছু খরচা। ললিতা নিজের হাতে সমস্ত কাজ একা করে বাসন ধুতে গিয়েছিল পুকুর পাড়ে। ঠিক তখনই রমেনকে চুপিসারে আড়ালে ডেকে এনে তার মা বলল, হ্যাঁ রে খোকা, তোর কোনো আক্কেল নেই? একটা অচেনা অজানা মেয়ে মানুষকে তুই বাড়ি নিয়ে চলে আসলি। আশেপাশের লোকজন কি বলবে বলতো? মা, এসব লোকের কথা ভাবাটা তুমি বন্ধ করো। আর ললিতাকে দেখে আমার খারাপ মেয়ে বলে মনে হয়নি। আর তুমি কবে থেকে বলছিলে না তীর্থে যাওয়ার জন্য, সেখানে কটা দিন ঘুরে এসো। এখন তো আর বাড়িতে রান্নাবাড়ার কোনো সমস্যা নেই, ললিতা করে দেবে। রমেনের মা আর কিছু বলতে পারে না ছেলের মুখের উপর, কিন্তু ললিতার চাহনি হাঁটা চলা কেমন যেন দৃষ্টিকটু লাগে তার চোখে। একটা যেন সন্দেহের বীজ তৈরি হয়। হঠাৎ করে এই ললিতা তার বাড়িতে আসা, এসব কি আদৌ কোনো শুভ লক্ষণ নাকি বড় কোনো ক্ষতির ইঙ্গিত করছে? মাঝে 4 দিন হয়েছে রমেনের মা বাড়িতে নেই। গ্রামেরই একদল তীর্থযাত্রীর সাথে পুরী ধামে গিয়েছেন মাসখানেকের জন্য জগন্নাথ দেব দর্শনের উদ্দেশ্যে। পাশেই পুরো সংসার এখন ললিতার নিজের হাতেই সাজাচ্ছে। আয়নার সামনে খালি গায়ে দাঁড়িয়ে পাউডার গায়ে মাখছিল রমেন।
মনে মনে আয়নার দিকে তাকিয়ে ভাবছিল তার কপালের কথা। একটু সাহসের জন্য তার জীবনটা কেমন যেন বদলে গেল। গলায় সোনার চেনটা পরে বিভিন্ন দিক থেকে ঘুরে ঘুরে নিজেকে দেখছিল রমেন। কটা দিন তার ইনকামটা বেশ ভালোই হয়েছে। এই দিন 15-এর মধ্যেই আরও 3 বার গিয়েছে সেই রাতের মতোই ডাংরি বাগার জঙ্গলে, আর বাকিটা সময় বাকি জেলেদের সঙ্গে আশেপাশে পুকুরের নদীতে। তবে একটা জিনিস রমেন এই কদিনে খেয়াল করেছে, ললিতা আসার পর যেন তার আয়ের পরিমাণটা বেড়ে গেছে। গায়ে পাউডার মেখে শার্ট গলাতে গলাতে হঠাৎ ঘরের মধ্যে এসে উপস্থিত হয় ললিতা। এই কটা দিন নানানভাবে ললিতাকে লক্ষ্য করেছে রমেন। কখনো রান্না করতে করতে নেমে যাওয়া শাড়ির আঁচল, কখনো শাড়ির আঁচলের ফাঁক দিয়ে নরম ফর্সা পেট, কখনো ভিজে গায়ে শুকোতে যাওয়া উঠতি যৌবন বয়সের দুজনেরই। আর ললিতার মধ্যে প্রথম থেকেই একটা অদ্ভুত আকর্ষণ ক্ষমতা খেয়াল করেছে রমেন। রমেনকে খালি গায়ে থাকতে দেখে সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকে ললিতা। দূর থেকে কি দেখছো ললিতা? ঘরের ভেতরে এসো। সেই দুষ্টু লোকটা তোমাকে আর ধরতে আসছে না তো এখানে এখন? হ্যাঁ, কথাটা শুনে দুজনের নরম হাসিতে খিলখিলিয়ে উঠল। দুষ্ট লোক না ধরতে আসুক, একটা ভালো লোকের কাছে ধরা দিতে খুব ইচ্ছা হচ্ছে। বাধা তো দেওয়া হয়নি, কাছে এসো। রমেন ললিতার নরম হাতটা ধরে শোয়ালো বিছানার উপরে। উষ্ণ নরম ঠোঁটের মধ্যে ডুবিয়ে দিল ঠোঁট। বিছানার সাথে মিশে গেল দুটো শরীর বন্য হয়ে। রমেন, এই রমেন, বাড়ি আছিস? রমেনের ছোটবেলার বন্ধু নিখিলের আজ হঠাৎ আগমন ঘটেছে রমেনের বাড়িতে। রমেন তখন সত্য মিলনের খুশির পরে স্নান সেরে ঘরে খেতে বসেছিল। নিখিলের আগমনে খাবার ছেড়ে উঠে এলো বাইরে। আরে নিখিল যে, আয় আয়। তোর বাড়িতে কিছু পচেছে নাকি রে? ইস, এই গন্ধ নিয়ে থাকিস কি করে? আর তোর শরীরের হাল এ কি হয়েছে? শরীর খারাপ নাকি? এত রোগা ফ্যাকাশে হয়ে গেলে কি করে? গন্ধ? কই, আমি তো তেমন কিছু বুঝতে পারছি না। এই এসব ছাড় তো, আয় ভেতরে আয়, খবর টবর বল। আরে খবর তো তুই বলবি। দিন 15 হলো আড্ডাখানা ভুলেই গেছিস দেখছি। আর না রে, আসলে মা বাড়িতে নেই, একা ললিতা বাড়িতে থাকে, তাই। আর ললিতা? কে সে? দেখ, তুই ছোটবেলার বন্ধু, তোর কাছে কিছু লুকোবো না। রমেন ওর মাকে যা বলেছিল তাই বলে দিল নিখিলকেও, কিন্তু কখনোই খোলসা করে বলল না ডাংরি বাগার চরের কথাটা। দেখ ভাই, আমার এসব বিশেষ ভালো লাগছে না, কিন্তু এমন হঠাৎ করে তুই যাকে তাকে ঘরে তুলছিস, একসাথে থাকছিস। না রে, ললিতা খুব ভালো মেয়ে, সব রান্না বান্না একাই করে। ভাবছি বিয়ে করে নিলেও মন্দ নয়। কথাটা শেষ করতে পারল না রমেন, তার আগেই সেখানে উপস্থিত হলো ললিতা। নুপুরের ঝমঝম শব্দে পরিবেশটা অদ্ভুত ভারী হয়ে উঠল। লাল শাড়ি আর লাল টিপে ললিতাকে সম্পূর্ণ স্বপ্নে দেখা কোনো মায়াবিনীর মতো লাগছে। ললিতাও অবাক হয়ে দেখছিল তাকে। নাইদা বাবু, চা খাবেন? নাইদা বাবু বসেন, আমি চা বানিয়ে দিচ্ছি। ললিতা কোনো কথা বলে না। ঠিক যেভাবে উদয় হয়েছিল ললিতা সেইভাবেই চলে গেল। চা নিয়ে যখন এলো, নিখিল চাটা মুখে দিয়ে গা গুলিয়ে উঠল। একটা ভ্যাপসা আঁশটে গন্ধ আসছে চা থেকে, অথচ এই একই চা রমেন কোনো অসুবিধা ছাড়াই খাচ্ছে। নিখিলের ব্যাপারটা বিশেষ সুবিধার ঠেকল না। ভাই, তুই সাবধানে থাকিস। আজ উঠি, সময় সুযোগ হলে আসিস, কথা আছে। আর শোন, তোর ভালোর জন্য বলছি, এসব ছাড়, ওকে যেখান থেকে তুলেছিস সেখানে পাঠিয়ে দে। নিখিল বাইরে এসে কি মনে হতে একবার রান্নাঘরের পেছনে উকি দিল। একটা কচমচ করে কিছু খাওয়ার শব্দ কানে আসছিল তার। মনের মধ্যে একটা খারাপ সন্দেহ হতেই এই কাজটা করতে বাধ্য হলো সে। এভাবে উকি দিয়ে দেখাটা অনুচিত একেবারে, কিন্তু আজ নিখিলের মনে অন্য সন্দেহ ঢুকেছে। তাকাতেই নিখিল দেখল রান্নাঘরের মধ্যে উনুনের দিকে মুখ করে বসে
কাঁচা মাছের টুকরোগুলো একটু একটু করে মুখে পুরে দিচ্ছে ললিতা। সেগুলো পরম আনন্দে চিবাচ্ছে সে। সারা মুখে ভরে আছে মাছের আঁশ আর রক্ত। আর ললিতার মুখশ্রীটা বিভৎস, কোনো রূপসী তরুণী নয়, বরং কদাকার বিচ্ছিরি শতাব্দী প্রাচীর বয়স্কা একটা নারী মূর্তি। চামড়াগুলো ঝুলসে গেছে, মাংস থেকে খুশে খুশে পড়ছে, পাথরের মতো কাঠ হয়ে থাকে নিখিল। ধীরে ধীরে ললিতা রূপী সেই রক্তখিকি রাক্ষসী মুখ ঘোরায় নিখিলের দিকে। আঁশ রক্ত লেগে আছে তার মুখে। কান এঁটো করা হাসি হেসে নিখিলের চোখের দিকে তাকিয়ে থাকে। নিখিল আর এক মুহূর্ত দেরি করে না, সোজা চলে আসে বাড়িতে। দরজা বন্ধ করে ভয়ে হাঁপাতে থাকে। মনে মনে স্থির করে নেয় কাল একবার রক্ষীর জ্যাঠার কাছে যাবে। না না, এবার বলতেই হবে কাউকে এই ব্যাপারটা। রমেন ভীষণ বিপদে পড়েছে, ওকে বাঁচাতেই হবে। আজ রাতটা পেরোলেই কালকে যাব। একটা খুটখাট শব্দে ঘুমটা ভেঙে গেল নিখিলের। বউ বাপের বাড়ি গেছে 2 দিন হলো, কাজেই বাড়িতে একাই থাকে এখন। চোর টোর আসলো নাকি? এই ভেবে বিছানার পাশে থাকা লাঠিটা নিয়ে লণ্ঠনের আলো তাকে উস্কে দিয়ে বাইরে বেরোতে যাবে, ঠিক তখনই কানের খুব কাছ থেকে ভেসে আসে একটা নারী কণ্ঠ। দাইদা বাবু, আমার কথা কাউকে বলে দেবে? ও দাইদা বাবু, বলে দেবেন আমি মানুষ না, আমি রাক্ষসী। কি দাইদা বাবু, বলে দেবেন নাকি? নিখিলের চোখ বিস্ফারিত হয়ে গেছে ভয়ে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে সে গোঙাতে থাকে। নিখিলের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে ললিতা। ঠিক যেন দাঁড়িয়ে না, 4 পায়ে ভর দিয়ে মাকড়সার মতো করে তাকিয়ে আছে তার দিকে। নিখিল কোনো প্রকারে কাঁপতে কাঁপতে বলল, না 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 ললিতা, আমি কাউকে বলবো না, কাউকে না। কথাটা শুনে ললিতা আরো জোরে জোরে হেসে উঠল, যেন ভীষণ খুশি হয়েছে সে। ললিতার সারা শরীর থেকে পচা আঁশটে গন্ধ আসছে, চামড়াগুলো শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে যেন। হিংস্র সেই নারী মূর্তি এবার ওই অবস্থাতেই আক্রমণ করল নিখিলকে। ললিতা রূপী সেই পিশাচিনী নিখিলের ঘাটটাকে ধরে পুরো ঘুরিয়ে দেয় সামনের দিকে। ওর গলাটা প্রায় প্যাঁচ খাওয়ার সাথে সাথে দেহটা লুটিয়ে পড়ে মাটিতে। সেই পিশাচি এবার তার দাঁতগুলোকে ধারালো ছুরির মতো ঢুকিয়ে দেয় নিখিলের গলাটাকে লক্ষ্য করে। মন খারাপ করে বসে থেকো না, পুলিশ তো এসেছেন, নিশ্চয়ই দাইদা বাবুর একটা ব্যবস্থা হবে। 2টো রুটি করেছি, মুখে একটু দাও অন্তত। সকাল থেকে এভাবে খালি পেটে থেকো না, দোয়াই তোমার, থেকো না। আজ সকালে নিখিলের বিভৎস মৃত্যুর খবরটা পেয়ে ভীষণভাবে ভেঙে পড়েছে রমেন। একমাত্র ছোটবেলার বন্ধু, ভীষণ ভালোবাসত রমেনকে। রমেনের বাবা মারা যাবার পর থেকে নিখিলের মা কতদিন রান্না করে খাইয়েছে তাকে। রমেন খুব ক্লান্ত স্বরে বলল, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না নিখিলের। আমায় সবসময় সাহায্য করত। ছোট থেকে কতদিন কত কিছু করেছে আমার জন্য। সবসময় নিজের মতো নিজেকে নিয়ে থাকতো। সেই মানুষটাকে এমন বিভৎস কে খুন করবে? আর সবচেয়ে বড় কথা, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। খুনি কিভাবে ঘরের ভেতর ঢুকে খুন করবে? মাঝে কেটে গেছে আরো কটা দিন। নিখিলের মৃত্যুর পর গ্রাম স্বল্প থমথমে। প্রায় প্রতিটি রাতেই চুরি হয়ে যাচ্ছে গরু ছাগল। ঠিক চুরি নয়, কেউ যেন তাদেরকে রক্ত শূন্য করে খেয়ে ফেলে রাখছে এদিক ওদিক। শুধু তাই নয়, রমেনের কানে এসেছে সে যখন বাড়ি থাকে না তখন নাকি বাড়ি থেকে উদ্ভট সব চিৎকার কানে আসে। তবে বিশেষ আমল দেয়নি রমেন এসবে। মনে মনে রমেন ভেবেও নেয় রোজের এমন অবৈধ মেলামেশা বাদ রেখে এবারে ঘরে বউর করে রাখতে হবে তাকে। তবে ইদানিং ললিতার মধ্যে একটা অদ্ভুত স্বভাব লক্ষ্য করেছে রমেন।
মাঝরাতে হঠাৎ রান্নাঘরের দিকে চলে যায় সে। পরিশ্রান্ত শরীরে রমেনের ঠিক খেয়াল থাকে না যে কত সময় পরে সে আবার ঘরে ফিরে আসে। রমেন জিজ্ঞেস করেছিল বটে, এমন মাঝরাতে ভূতের মতো কোথায় যাও বলো তো উঠে? আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর তখন খুব খিদে পায়, তাই কিছু খাবারের জন্য রান্নাঘরে যাই। অদ্ভুত লাগলো, বিশেষ গা করেনি রমেন। তবে আরও একটা বিষয় রমেনের খটকা লেগেছে, সেটা হলো আষ্টে গন্ধটা। শুধু নিখিল নয়, এখন তার আশেপাশে বসে থাকা সকলেই তার শরীর থেকে আষ্টে গন্ধটা পাচ্ছে। শুধু তাই নয়, নিজেকে চা চকচকে পরিষ্কার রাখা রমেনের চুলদারি বড় হয়ে প্রায় বুক ছুঁই ছুঁই, জামা কাপড় অপরিষ্কার, চেহারাটা ফ্যাকাশে রক্তশূন্য, যেন কেউ সব শক্তি শুষে নিয়েছে তার শরীর থেকে। তবে সকলে গন্ধ পেলেও, অভিযোগ করলেও কেবল রমেন নিজে সেই গন্ধ কখনো পায়নি কিংবা অনুভব করেনি। এই সব প্রশ্ন বাড়ির বাইরে গেলে মনে হয়, কিন্তু বাড়ির ভেতরে ঢুকলে সব উধাও হয়ে যায় ললিতার কাতর আবেদনের স্বরে। এই ললিতা, শোনো, আজ একটু শহরের দিকে যাব, ফিরতে রাত হবে, তুমি এদিকটা সামলে নিও। হ্যাঁ, আসছি। রমেন চলে যাওয়ার ঘন্টাখানেক পরে রমেনের ঘরে উপস্থিত হলো বলাই কাকা, ওরফে বলরাম তরফদার। রমেন, গত মাসের চালের দামটা এখনো বাকি আছে, ওটা মিটিয়ে দে বাপ। দু একবার টাকাটাকির পর যখন কেউ সাড়া দিল না, তখন একবার ঘরের দিকটায় গেল বলাই কাকা। আর সেখানে গিয়ে বিভৎস পচা গন্ধে প্রায় বমি হওয়ার উপক্রম হলো তার। কিন্তু ভিতরে গিয়ে সে যা দেখল, তা দেখে বোধহয় খুব একটা ভালো করেনি সে। একটা বিভৎস জীব, বোধহয় কোনো নারী হবে, লম্বা চুলগুলো মাটিতে ঝুলছে, আর শরীরটা আটকে রয়েছে ছাদের দেওয়ালের কাছে। মুখে একটা কালো বিড়ালের গলার টুটি চেপে ধরা, সেখান থেকে টপ টপ করে পড়ছে রক্ত। বলাই কাকার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো, পা দুটো আড়ষ্ট হয়ে যায়, ছুটে পালানোর মতো শক্তিও যেন বেঁচে নেই তার মধ্যে। এখন তার কাছে স্পষ্ট, গ্রামে এত গবাদি পশুর রক্তশূন্য দেহ কেন পাওয়া যাচ্ছে। এমনকি বন্ধ দরজার ভিতর দিয়ে নিখিলের খুন হওয়ার রহস্য তার কাছে এখন জলের মতো স্পষ্ট। সেই নারকীয় জন্তুটা এবার সোজা তাকালো তার দিকে, চোখটা সাদা, সারা শরীর থেকে ঝলসে যাওয়া চামড়া বুঝি এক্ষুনি খসে পড়বে। বলাই কাকার দিকে তাকিয়ে একটা কান এঁটো করা হাসি হাসল সে, আর তারপরে সোজা ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। বিভৎস গন্ধ আর চাপ সহ্য করতে না পেরে উঠোনে হুমড়ি খেয়ে পড়ল বলাই কাকা। মৃত্যু যে তার দোরগোড়ায় এসে পড়েছে সে বিষয়ে সে নিশ্চিত। এই বিভৎস সাপত্তি খিলখিল করে হেসে উঠল এবার। সবাইকে বলে দিতিস, তাই না? আর কেউ জানতেও পারবে না। বড্ড খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। কতদিন বন্দি ছিলাম বলতো, আজ একেবারে হাস মিটিয়ে খাবো। কথাটা শেষ করে গলার কাছে ধারালো দাঁত বসিয়ে দেয় সে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ভরে যায় চারপাশটা। তারপরে বলাই কাকার বুকে চেপে ধরে কটমট করে খেতে থাকে শরীরের প্রতিটা অংশ। এতক্ষণের সবটুকু দৃশ্য নিজের চোখে দেখছিল রমেন। পাথরের মতো কাঠ হয়ে গিয়েছে সে। নিজে যে কত বড় ভুল সে করেছে তা আন্দাজ লাগানো কঠিন হয়ে পড়েছে তার কাছে। শহরে আজ কাজ হবে না, কিছু যেন ছুটি সব অফিসে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল রমেন। এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারি না সে। সোজা ছুটতে ছুটতে যায় রক্ষিত জ্যাঠার বাড়িতে, কারণ সেটা ছাড়া আর বাঁচবার কোনো উপায় নেই। নিজেই নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় তার। লোভের জন্য আজ গোটা গ্রামের পশু পাখি মেরেছে সে, এবং তার নিজের প্রিয় বন্ধু নিখিল। আর আজ বলাই কাকা। এবার হয়তো তার নিজের পালা। ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করে তার। রক্ষিত জ্যাঠাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলে সে। সবকিছু শুনে রক্ষিত জ্যাঠার মুখ আরো ফ্যাকাশে হয়ে ওঠে।
মাটিতে বসে পড়ে রক্ষিত জ্যাঠা, মাথায় হাত দেয়। এই প্রথম তাকে সে কাঁদতে দেখল। বাপ, তুই যে কত বড় ভুল করে ফেলেছিস তা তুই নিজেও জানিস না রে। হয়তো বললে বিশ্বাস করবি নে বাপ। ললিতাকে আমি ওই জলে ফেলে এসেছিলাম। হ্যাঁ রে, আজ থেকে প্রায় 40 বছর আগে। ললিতা মেছো পেতনি ছিল। ওই ডাংরি বাগার জলার ধারে আমি মাছ ধরতে গিয়ে সে আমার পিছু নেয়। আমার অনেক ক্ষতি করে দিয়েছিল রে, কিন্তু আমি আমার গুরুর কাছ থেকে অনেক বিদ্যে জেনেছিলাম। আর সেই জন্য আমি ওকে বন্দি করে রেখেছিলাম ওই সিঁদুর কৌটোর মধ্যে করে। আর তুই বাপ সেই কৌটো খুলে ওকে মুক্তি দিয়েছিস। হ্যাঁ, এখন তো ও আরো ভয়ানক অবস্থায় রে। হ্যাঁ, আমার পক্ষে আর সম্ভব নয় ওকে বন্দি করে রাখা। মানুষের রক্তের স্বাদ পেয়ে সে এখন আরো অনেক হিংস্র। আরে আমায় ক্ষমা করে দিস বাপ, আমায় ক্ষমা করে দিস। নিজের লোভ সম্বরণ করতে হতো। কটা সামান্য পয়সা রোজগারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের জীবন। হ্যাঁ বাপ, আমায় ক্ষমা করে দিস রে। এই গ্রাম এবার উজাড় হবে। হয়তো আমিও মারা পড়বো তার কবলে। তোরা আর তুই সব বাড়ি ফিরে যা। তোকে হয়তো এখনই মারবে না, একটু একটু করে তোর সমস্ত রক্ত চুষে তোকে ছিবড়ে বানিয়ে তারপরে মেরে ফেলবে। হ্যাঁ, তবে হয়তো ওকে বিয়ে করে বিধবা হলে ওর সব শক্তি কেড়ে নেওয়া যেতে পারে। হ্যাঁ, ও হয়তো তোর জন্য মানুষের রূপ পেয়েছিল। হ্যাঁ রে, বিধবা হলে শুনেছি এদের শক্তি অনেক কমে যায়। একটা জড় বস্তুর মতো রমেন ফিরে আসে সেখান থেকে। রমেন বাড়িতে ঢুকে বুঝতেই পারে না একটু আগে উঠোনে একটা জলজ্যান্ত লোক খুন হয়েছে। একটা ছিটে ফোটা রক্ত পর্যন্ত কোথাও নেই। ললিতা এখন একেবারে স্বাভাবিক। কেউ বলবে না কিছু সময় আগেও এক ভয়ানক পিশাচি ছিল সে। রমেন খাটের উপর বসে একটা চওড়া হাসি দেয়। হাসিটা কান এইটু করা। তারপর নিজের জামার বুক পকেট থেকে একটা সিঁদুরের কৌটো বের করে এক মাথা ভরিয়ে দেয় ললিতার। আর ঠিক তারপরেই ধারালো ছুরি বিঁধে দেয় নিজের বুকে। ঘটনাগুলো এতটাই আকস্মিকভাবে ঘটল যে ললিতা কিছুই বুঝতে পারল না। না না রমেন, না, এটা তো কি করলে? না না না। রমেনের শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। সে দেখতে পায় ললিতা ধীরে ধীরে পরিণত হচ্ছে সেই ভয়ানক রূপী পিশাচিনীতে। তার শরীরের প্রত্যেকটা কণা যেন একটা একটা করে বাতাসে ভেসে যাচ্ছে আগুনের ছাইয়ের মতো। মৃত্যু যন্ত্রণার মধ্যেও রমেনের মুখে একটু হাসি ফুটে উঠল। যাক, সারা জীবনে যে পরিণতি পাপ সে করেছে, পয়সা রোজগারের জন্য যে পরিমাণের লোভ সে করেছে, আজ যেন সবকিছু ক্ষমা হয়ে গেল তার নিজের মৃত্যু দিয়ে। অন্তত এই গ্রামটা বেঁচে যাবে এবার। প্রতিটা চায়ের ফুলকি শেষ হয়ে ললিতা বাতাসে মিশে যেতেই রমেনের শরীরটাও পড়ে গেল বাড়ির মেঝেতে। রমেনের গলার কাছে তখনও সোনার চেনটা ঝুলছে, তবে মুখে একটা পরিশান্তির হাসি। শুনছিলেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি হাড় হিম করা ভূতের গল্প, ডাংরি বাগার মেছো পেতনি। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের রিভিউ টু কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব আপনাদের সকল ভালোবাসা এবং এই কমেন্টগুলো আমাদের পরবর্তী গল্পে আমাদের বাকি শ্রোতাদের শোনানোর। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন বঙ্গকথা। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।